নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গভীর উদ্বেগজনক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে যে চীনের তৈরি 1976-এর মডেলের যে এয়ারক্রাফট যেটা হচ্ছে এবং সেটি এসে সোজা গোত্তা মেরে গিয়ে পড়ল এলিফেস্টন স্কুলের উপরে এবং অগ্নিদগ্ধ হলেন বহু ছাত্রছাত্রী। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। ইতিমধ্যে মৃতের সংখ্যা 31 ছাপিয়েছে, কিন্তু সেটা অফিসিয়াল রিপোর্ট। বহু এখনো পর্যন্ত আনআইডেন্টিফাইড রয়েছে। ডিএনএ ম্যাচিং করলে প্রপারলি সেটা জানা যাবে এবং প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে তাদের অভিভাবকরা এখনো পর্যন্ত সেই শোক বা দুঃখ অতিক্রম করতে পারেননি, করা সম্ভবও নয়। তার কারণ অভিভাবকরা এর থেকে বেশি আর কি করতে পারেন। তাদের ছেলে মেয়েকে একটি ভালো স্কুলে পাঠিয়েছেন, যেটি বাংলাদেশের অত্যন্ত একটি নামকরা স্কুল, এবং সেখানে গিয়ে যে এই রকম একটা ঘটনা ঘটবে, কেউ এটাকে বলছেন দুর্ঘটনা। আপাত দৃষ্টিতে দুর্ঘটনা ঘটতেই পারে, তার কারণ পুরনো মডেলের কোনো যদি এরকম এয়ারক্রাফট হয় সিঙ্গেল ইঞ্জিন, সেই এয়ারক্রাফট এরকম ধ্বংসপ্রাপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু যেখানে এই ধরনের এয়ারক্রাফটে যেখানে 100% কোনো গ্যারান্টি নেই, এমনকি 50% গ্যারান্টি আছে কি না এ নিয়ে এক্সপার্টরাও পর্যন্ত স্থিরভাবে বলতে পারছেন না। সেটি একটি জনবহুল এলাকার উপর দিয়ে সে তার কসরত করছে। তরুণ পাইলট, তাদের একটা স্বপ্ন থাকে এবং হচ্ছে তারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত সেই তরুণরা সকলে অনেকেই চান পাইলট হতে। কেউ কমার্শিয়াল ফ্লাইটের পাইলট হন, কেউ হচ্ছে যুদ্ধ বিমানের হন, এবং এই যে আকাশে উড়ে দেশকে নিরাপত্তা দেবেন সেই প্র্যাকটিস করাটা তাদের কাছে অত্যন্ত জরুরি। কিন্তু এই জনবহুল এলাকায় প্র্যাকটিস করার এই সিদ্ধান্তগুলো কাদের? কর্তৃপক্ষের। তো কর্তৃপক্ষ এগুলো অ্যালাউ করে যাচ্ছেন। ঘটনা ঘটার পর এখন নানা রকম বক্তব্য আসছে। সেই বক্তব্যগুলো হচ্ছে পরস্পর বিরোধী। এক পক্ষ তো পরিষ্কার বলছে এটি ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রের মধ্যে নানা রকম ঘটনা রয়েছে। যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা অনেকেই বলছেন এই ঘটনাটা ঘটানো হয়েছে, তার কারণ হচ্ছে তাতে আমেরিকার একটা ইন্টারেস্টের পর সার্ভ করতে সুবিধা হবে। তার কারণ 70%, মাথা রাখবেন, প্রায় 70% সামরিক অস্ত্রশস্ত্র চীন থেকে ক্রয় করে বাংলাদেশ। এবং আরেক পক্ষ মানে পুরোপুরি বলছে এটা ভারতে বসে শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্র রচনা করেছেন। ব্যাস, কেল্লা ফতে। কিন্তু এই বলে কি আর নিস্তার পাচ্ছেন আজকের উপদেষ্টারা? আসিফ নজরুল থেকে শুরু করে অনেকে, কেউ জুতোর ঘা খাচ্ছেন। এইসব ছবিগুলো আসছে বিভিন্ন জায়গায়। এবং ছাত্র সমাজ বাংলাদেশের যারা এখনও বিশ্ববিদ্যালয়ে যাননি বা কলেজে শব্দমাত্র তার পা রেখেছেন, সদ্য কৈশোর তারা উত্তীর্ণ, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিক্ষোভ করছেন। সচিবালয়ের ভেতরে গেছিলেন, তারপর দেখুন পুলিশের সে কি অ্যাকশান। পুলিশ একদম ফিরে এসছে। ইউনূস সাহেবের নিতে হবে, সার্টিফিকেট নিতে হবে, প্রশংসা পেতে হবে, এবং মিলিটারিও অনেক জায়গায় কিন্তু গুলিগোলা চলছে। যেটা গোপালগঞ্জে দেখেছিলাম, গোপালগঞ্জে যেভাবে মিলিটারি একদম ঘিরে ধরে লাইফ হেল করে দিয়েছিল আওয়ামী লীগকে, সেই মিলিটারিও কিন্তু এই ছাত্র সমাজের উপর যখন তাদের এই ক্ষোভ বিক্ষোভকে ভেন্টিলেট করতে চাইছে, তারা কিন্তু সেটাকে কিন্তু কোনো অ্যালাউ করেননি। এই ঘটনা পরও কিন্তু বাংলাদেশকে রোখা যাচ্ছে না। যে বাংলাদেশ অর্থাৎ আগামীর বাংলাদেশ যেটাকে বলা হচ্ছে, সেই বাংলাদেশের তরুণ কিশোর ছাত্র সমাজ তারা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ছে। তার কারণ তারা দেখেছে যে কি বীভৎসভাবে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের ছোট ছোট ভাই বোনেরা, এবং মৃত্যু যন্ত্রণায় এই কাতরতা তাদের হৃদয় মনন সমস্ত সত্তাকে স্পর্শ করেছে। এই বাংলাদেশ কিন্তু আমাদের কাছে অনেকের কাছে খুব চেনা বাংলাদেশ। যে বাংলাদেশ কিন্তু বলতে চাইছে স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচতে চায়, এই অপরাজনীতির হাত থেকে তারা মুক্তি পেতে চাইছে এবং সত্যিকারের ডানা মেলে উঠতে চাইছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের আজকের এই করুণ পরিস্থিতি রয়েছে।
ভারত এই ঘটনার পর প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছিলেন এবং তার সাথে ভারত তৎক্ষণাৎ বলেছে যে কোনো মেডিকেল সরঞ্জাম থেকে শুরু করে এই আপৎকালীন চিকিৎসার জন্য ভারতে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সরাসরি মেডিকেল সাপোর্ট ফর বার্ন ভিকটিমস ইন বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে তারা সাহায্য চেয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশের যিনি শ্রম দপ্তরের উপদেষ্টা তার একটা ভাষণ শুনছেন ব্রিগেডিয়ার সাহেবের, তিনি বলছেন সিঙ্গাপুর থেকে ডাক্তার আসছে, তারা ট্রিটমেন্ট করবেন এবং দরকার পড়লে বার্ন ইনজিউরি যাদের রয়েছে তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হবে চার্টার্ড ফ্লাইটে। সে তো জুলাই মাসে গতবারে যারা আহত নিহত হয়েছেন, আহত অনেকে রয়েছেন, অঙ্গহানি ঘটেছে, তাদের ক্ষেত্রেও তো তাই বলা হয়েছিল। হয়েছে কি এই যে যাদের এই শিশুরা যারা আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদেরকে সিঙ্গাপুর থেকে ডাক্তার এসেছে কি বা তারা কি পাঠিয়েছেন কি, এই প্রশ্নগুলো তো করতে চাইছে ওখানকার ছাত্ররা। পুলিশ এইভাবে ফিরছে কেন? গণতান্ত্রিক দেশ, সেকেন্ড রিপাবলিক, জুলাই সনদ, কত বড় বড় কথা। আমরাও প্রস্তুত ছিলাম যে জুলাই সনদ কি দেখব, সেকেন্ড রিপাবলিক কিভাবে হচ্ছে সেটা দেখব। সেকেন্ড রিপাবলিক করছেন, তার ছাত্রদের উপর এই অত্যাচার, এইভাবে পুলিশের ব্যাটন, এরা তো হচ্ছে অত্যন্ত তারা কি জানতে চেয়েছিলেন যে কতজন মারা গেছে সংখ্যাটা জানান, কতজন কি অবস্থায় রয়েছে, তাদের চিকিৎসার কি ব্যবস্থা হবে, তারা জানতে চাইবে না? তাদের অভিভাবকরা পকেটের পয়সা খরচা করে পাঠান না? তারা কি বাংলাদেশের নাগরিক নন? তারা কি বিশ্ব নাগরিক নন? এই অবস্থা আজকে বাংলাদেশের এরকম এসে দাঁড়িয়েছে। এক জ্যান্ত বাস্তবের সামনে গিয়ে যখন এই ছবিগুলো দেখাতে হচ্ছে তখন ভয়ঙ্কর দুঃখ হচ্ছে। মানে ঘটনা ঘটার 24 ঘন্টা পর্যন্ত কোনো রকম ভিডিও পর্যন্ত করতে ইচ্ছে করছিল না, এত কষ্ট হচ্ছিল যে প্রতিবেশী একটা দেশ কোনো সময় চরম শত্রুও যখন প্রতিবেশী একটা জায়গা থেকে এরকম বিপদের সময় সাহায্য করতে চায় তখন দাঁড়িয়ে উপদেষ্টারা দৌড়চ্ছেন। মানে ঘটনা ঘটার পর বাবা সে কি দৌড় জামাতের, জামাত দৌড়ে দৌড়ে গিয়ে তারাই সেবা দিচ্ছেন। আমি তো ভাবলাম জামাত ইসলামী বোধহয় বাংলাদেশে ক্ষমতায় রয়েছে। তার কিছুক্ষণ পরে উপদেষ্টারা, তার কিছুক্ষণ পরে বিএনপি দেখছে আরে বাপরে এরা জয়ে গেছে, আমরা তো তাহলে আমরা তো ভোট চাই, ভোট যদি এখন সত্যি ঘোষণা দিয়ে দেয় তাহলে আমাদের লোকে কেন ভোট দেবেন? তড়িঘড়ি করে দৌড়। আর তার আগে গোপালগঞ্জে মহড়া দিয়ে আর কি আওয়ামী লীগকে চুপ করে দিতে চাইছে। এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশে। দেখুন 1976 সালে মানে একটি বিমান, সেই বিমান কসরত করছে, তথাপি সেটাকে নাকি অবসরে পাঠানো হবে এমন সিদ্ধান্ত হয়েছে। হলে ভালো। আমরা এই বিষয় নিয়ে আজকে জনমতে যাব, আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমরা ভারতের রাজনীতি, বাংলার রাজনীতি নিয়ে যেমন থাকছি, আবার কখনো কখনো বাংলাদেশের বিষয়কেও আমরা একদম সন্ধ্যে 7টায় জনমতে অ্যাজ ইউজুয়াল নিয়ে আসছি। সেই জুলাই মাস 23 তারিখ জুলাই মাস, গত এই সময় দাঁড়িয়ে আমার মনে পড়ছে, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। 23 সালের ডিসেম্বর মাসে কিন্তু সোভিয়েত রাশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে বলে দিয়েছিল যে বাংলাদেশে শেখ হাসিনা এলে বাংলাদেশে শেখ হাসিনাকে টিকতে দেওয়া হবে না, আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না। সেটা কে বলেছিল? 16ই ডিসেম্বরের পর এই বক্তব্য রেখেছিল সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। তারপর হচ্ছে গত বছরের জুলাই মাস, এই সময়টায় দাঁড়িয়ে এই 23-24 তারিখ গগনবিদারী চিৎকার হচ্ছে বাংলাদেশে, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এই জুলাই মাসে 23-24-22 এই ফুটেজগুলো দেখছিলাম ফ্ল্যাশব্যাকে, আর ভাবছিলাম যে কী বিদ্বেষ, কী বিদ্বেষ। বিদ্বেষের কারণ হচ্ছে কাভারিং দেওয়া কি চায়নাকে, সেদিন না, ভালো জিনিস নিন না, নিয়ে দেশকে একটা উন্নত করলে কি এসে যাবে ভারতের, কি ক্ষতিটা হবে? একটি উন্নত শক্তিশালী দেশ সবসময় চাইবে তার প্রতিবেশী দেশও উন্নত শক্তিশালী হোক, এটাই তো স্বাভাবিক চাওয়া। তো সেখানে এত ইকির মিকির চামচিকি খেলা কেন? এই বিষয় নিয়ে আমরা জনমতে যাব আজকে। আমাদের সঙ্গে রয়েছেন দেবতনু মাঝি, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ থেকে রয়েছেন নাছির মোড়ল, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা। আমি প্রথমে
নাছিরের কাছে আসবো। নাছির ভাই, এই তো বাংলাদেশে এই যে বিমান দুর্ঘটনাটা হলো, এয়ারক্রাফট আছড়ে পড়লো, তো বাংলাদেশে অনেকেই এরকম রয়েছেন যারা ইউটিউবার, ব্লগার, তারা বলছেন শেখ হাসিনা মানে আপনাদের নেত্রী ভারতে বসে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে নাকি এই কাজটা করেছে, এটা নাকি মানে অন্তর্ঘাত, কোনো দুর্ঘটনা নয়। প্রথমে এই ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাইব। জি, ধন্যবাদ আর প্লাসকে। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে যে একটি উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থী ভাই বোনরা ইতিমধ্যে বুঝে গেছেন যে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনাকে এখন বাংলার সাধারণ শিক্ষার্থীবৃন্দরা আপনারা দেখতে পারবেন স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, এবং তারা বিভিন্ন জায়গায় বলছে যে শেখ হাসিনাকে আমরা নিজেরা আবার ফিরিয়ে আনতে চাই, কারণ তারা তাদের ভুল বুঝতে পেরেছে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা। এখন আমাদের কথা হলো যে তাদের যে বানোয়াট তথ্যহীন ভিত্তিহীন যেসব কথা তারা এই বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রীর ষড়যন্ত্রে ভারতের সাথে ষড়যন্ত্র করে এই বিমান ক্র্যাশটি করেছে, এটি টোটালি একটি ভিত্তিহীন এবং টোটাল একটি জ্ঞানহীন কথাবার্তা তারা বলছে। এখন বাংলাদেশের মানুষ তাদের এইসব কথা আর আমলে নেয় না, তারা বাংলাদেশের মানুষ এসব কথা আর তাদের মাথায় না, কারণ তারা বুঝে গেছে যে এই যে সরকার, ইউনূসের সরকার, তারা বাংলাদেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে এবং ষড়যন্ত্র করে যে তাদেরকে বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করার যে একটা পায়তারা ছিল, সেটা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ছাত্র জনতারা বুঝে গেছেন। আমরা বলতে চাই এটা টোটালি ইউনূসের ষড়যন্ত্র। যে বিমান ক্র্যাশটা যদি বাংলাদেশের মানুষ বলছে এবং বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ বলছে এটা ইউনূসের ষড়যন্ত্র। এর কারণ হলো সে বিমান ক্র্যাশ, এই প্লেন ক্র্যাশ হওয়ার সাথে সাথে সে বিভিন্ন ভাবে লাশ গুম করার চেষ্টা করেছে। তারপরে লাশ গুম, সেনাবাহিনীর দ্বারা লাশ গুম করার চেষ্টা করছে। সেনাবাহিনী যখন হাতে নাতে ধরা পড়লো লাশ গুম করার জিনিসটি নিয়ে, তারা সংখ্যা কমিয়ে আনানোর চেষ্টা করেছে গুম করার দ্বারা, তখনই আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এইগুলো প্রচার হচ্ছে না। মিডিয়া এখন নিশ্চুপ, বাংলাদেশের মিডিয়াগুলো হলুদ মিডিয়া হয়ে গেছে। ইউনূসের বেশিরভাগ মিডিয়া ইউনূসের দালালি করছে। এর কারণ ইউনূস তাদেরকে গলা টিপে ধরেছে, স্বাধীনতা নেই। আমাদের সাধারণ মানুষের বিভিন্ন মিডিয়াতে বলছে, ফেসবুকের মাধ্যমে তারা বলছে যে এখানে তারা দেখেছে 200+ যে শিক্ষার্থীরা মারা গেছে। আপনি আজকে লক্ষ্য করে দেখবেন মাইলস্টোন থেকে একটি প্রতিবেদন বের হয়েছে যে 242 জন শিক্ষার্থী এখানে মারা গেছে, এই ছোট ছোট কমলমতি শিশুরা মারা গেছে। সেখানে ইউনূস বাহিনীর এই দালাল মিডিয়ারা এবং ইউনূসে চেয়েছে যে মাত্র প্রথম 2 দিনে 20 জন নাকি 25 জন দেখিয়েছে। তাহলে আমার কথা হলো যে লাশ যেখানে 242 জন মানুষ মারা গেছে, 242 জনের লাশ থাকার কথা, কেন কিভাবে 20 জন 25 জনের কথা, 30 জনের কথা এই ইউনূসের দালাল মিডিয়া বলে, ইউনূস বাহিনীরা বলে। এই কুলাঙ্গার ইউনূস বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করে বাংলাদেশের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি ক্ষতির দিকে নিতে যাচ্ছে। আজকে গোপালগঞ্জের জিনিসটিকে তারা, এই যে সেনাবাহিনী বিভিন্ন মাধ্যমে যে বিতর্কিত হচ্ছে, সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে, জনমালের ক্ষতি, তারা ক্ষতিপূরণ তারা আটকাতে পারছে না, তারা যে জনগণের উল্টা ক্ষতি করছে। গোপালগঞ্জ আজকে এত মানুষ তারা গণহত্যা চালিয়েছে, তাহলে ওই জিনিসটাকে দামাতে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা তারা একটি নাটক, নতুন স্ক্রিপ্ট সাজিয়েছে এবং ইউনূসের যে ব্যর্থতা, এই ব্যর্থতা দামাতে দেওয়ার জন্য। বেশ, ধন্যবাদ। আপাতত আমি আবারও আপনার কাছে আসবো নাছির ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ নেতা, গাজীপুর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের কাছ থেকে শুনলাম। আমি একটু জ্যোতির কাছ থেকে জানতে পারবো যে গণহত্যাটাকে ডাইভার্ট করার জন্য এই পরিকল্পনাটা করা হচ্ছে, অর্থাৎ কেউ এটাকে নিশ্চিতভাবে
মনে করছেন যে এটি একটি ষড়যন্ত্র ঘটানো হয়েছে। আমি জানি না, আমি টেকনিক্যাল এক্সপার্ট নই, তুমিও নও, আমরা কেউ নই, ফলে আমরা তো ওইভাবে বলতে পারবো না এই কথাটা। তবে দুর্ঘটনা ঘটে 1976 সালে এটি কেনা হয়েছিল। স্মরণ করে দেখো, 1975 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়, 76 সালে খন্দকার মুস্তাক, এবং পরবর্তী ওই সময় চীন থেকে আসে, প্রায় 70% প্রকিউরমেন্ট চীন থেকে হয়। কিন্তু এই ধরনের বক্তব্য যখন আসে যে ভারতে বসে ষড়যন্ত্র করছে, বা ভারত যে আহ্বান করছে যে চিকিৎসা তারা সহযোগিতা দিতে চায় সমস্ত দিকে, বাংলাদেশ থেকে কিন্তু কোনো পজিটিভ কোনো বার্তা আসেনি। বরঞ্চ সিঙ্গাপুর থেকে ডাক্তার আসবে, তাদের ট্রিটমেন্ট হবে ভালো, অতি জরুরি ট্রিটমেন্ট দরকার, তাদেরকে অতি জরুরি নিয়ে যাওয়া উচিত। কেননা ভয়ঙ্কর বার্ন ইনজিওরি, এরকম একটা জেট যদি ভেঙে পড়ে আর কি, যে কী ইনজুরি হতে পারে। আর অধিকাংশ শিশু, তাদের ত্বক খুব কোমল হবে, ফলে এটা খুব গভীর ইনজিওরি। এর যে ট্রিটমেন্টের দরকার, কিন্তু কোথায় কি এখন হচ্ছে, কে আর কি ইয়ে করছে। এবং সরাসরিভাবে এর বক্তব্য আমরা শুনলাম। স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকে তুমি মুখপাত্র হিসেবে বিশেষ করে এই প্রশ্নটা যে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, এর কি উত্তর তুমি মানে দেবে? মানে ষড়যন্ত্রটা কে করছে? ষড়যন্ত্র যেদিন ঘটনাটা ঘটলো তার কিছুক্ষণের মধ্যে একজনের টাকা ইনকাম করার মারাত্মক ইচ্ছা সামনে চলে আসলো। কি দেখলাম, ইউনূস তার পোস্ট করলেন যে যারা যারা সাহায্য করতে চান সাহায্য করতে পারেন, অমুক হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার, এবং আমি হাত পেতে যেমন ওই সুদ নেই, ওই সুদ নেওয়ার আমার যে ওটা তো রক্তে থেকে গেছে আমার, তো সুতরাং টাকা তো আমাকে নিতেই হবে। এবার তার নিচে যখন কমেন্ট পড়তে শুরু করলো যে ফেনীতে যে বন্যা হয়েছিল সেই টাকাগুলোর হিসেব দাও বাবু, তখন পোস্টটা উইথড্র করতে বাধ্য হলো। আপনি ভাবুন কতটা ইনহিউম্যান একটা মানুষ, নোবেল ইমিডিয়েটলি উইথড্র করা উচিত। আপনি ভাবুন এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে বাচ্চা মানে 5, 6, 7-এ পড়ে, কারো বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, 11 বছর, তারা আগুনে, মানে আপনি ভাবতে পারছেন আগুন নিয়ে তারা বাইরে আসছে, ওখানে কেউ নেই, ইউনিটের ভিতরে কেউ নেই, না চিকিৎসক রয়েছে, টাইম তো পেয়েছে, না চিকিৎসক ছিল। ইভেন ইউনুসের যারা পেটেন্ট আপনার সাংবাদিক, তারাও সেখানে উপস্থিত ছিল। ভাবতে পারেন তারা ওখানে ভিডিও করছে, একটা বাচ্চা তার জ্বলন্ত দেহ নিয়ে বাইরে আসছে, সে ভিডিও করছে ইউনুসের ইনস্ট্রাকশনে। এবার এই ইউনুস, তাহলে ইউনুসের যে আপনার ইন্টেনশনটা দেখুন, ইউনুসের ইন্টেনশনটা ওটা দেখানো। তো সুতরাং কে কনস্পিরেসি করেছে, আপনি যেটা বলছিলেন একদম সঠিক কথা বলছিলেন, যে আমরা তো কেউই জানি না, কিন্তু ইউনুসের যে কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, এখান থেকে কিন্তু আমাদের একটা সন্দেহের বাতাবরণ জন্ম নিচ্ছে। আপনি বলুন যে মানে বাংলাদেশে একটাই বার্ন ইউনিট, সেটা হচ্ছে শেখ হাসিনা বার্ন মানে হসপিটাল এবং বার্ন ইউনিট। কি করছে দেখুন, মানে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, বাচ্চাটাকে বাঁচানো ইম্পর্টেন্ট নাকি আপনার কাছে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শেখ হাসিনার নামটা কাটা। মানে শেখ হাসিনার যে মানে নথি যতগুলো ছিল সেখানে তো শেখ হাসিনাই নাম ছিল, এই শেখ হাসিনার নামটা কাটতে হবে, ট্রিটমেন্ট পরে হবে, কিন্তু শেখ হাসিনার নামটা আগে কাটতে হবে। মানে কতটা অমানবিক হলে সুজিত এটা করা যায় আপনি ভাবতে পারেন। তারপরে আপনি দেখুন, মানে ভারত যখন আমাদের আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা ঘটলো, আমি সেখান থেকে এই এনসিপির কিছু সদস্যরা বিভিন্ন জেলার, তারা এমনভাবে কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমাদের কাছে আছে। গুজরাটে কেন না, শুধু এটা তো কনস্পিরেসি থিওরি তো নিয়ে এসেছিল, বলছে যে এই বাংলাদেশের পরে এরকমভাবে অত্যাচার করেছে এতদিন, এবার তোমরা ফল ভোগ করবে। ভাবতে পারেন একটা মানে ভাত খাচ্ছে মেডিকেল স্টুডেন্ট, কেউ তার মাথার পরে এসে পড়ছে তার জ্বলন্ত দেহ, এরকম কমেন্ট করা যায়? তো সেখানে দাঁড়িয়ে ভারত আজকে মানে আপনার মেডিকেল টিম পাঠাতে চাইছে। ভারত বলছে যে নরেন্দ্র মোদী প্রথম দিনই লিখেছিলেন এরকম একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের পাশে রয়েছে এই দূর সময়ে। ভারত যখন চাইছে যে তাদের যেহেতু বার্ন ইউনিটটা নেই, ওখান থেকে এয়ারলিফটিং করে ভারতে আনতে, সেখানে দাঁড়িয়ে এই যে এনসিপি এবং হচ্ছে আপনার ইউনুস গ্যাং বলি আমি, এই ইউনুস গ্যাং, তারা কিন্তু কোনো সদিচ্ছা নেই, তাদের ইচ্ছা হচ্ছে রাজনীতি করা, তাদের ইচ্ছা হচ্ছে ওই আমেরিকার দালালি করা, তাদের ইচ্ছা হচ্ছে টাকা লোটা। যেমন সুদখোর, আগে তো সুদ খেয়ে খেয়ে বড় হয়েছে, 600 কোটি টাকা তো রিবেট করে নিয়েছে, নিজেরটা ঢোল পিটিয়ে রিবেট করে নিয়েছে, পৃথিবীতে এটা কোথাও শুনতে পাবেন না। সেই রকমভাবে এই ইউনুস চাইছে হচ্ছে বেসিক্যালি টাকা ইনকাম করার জন্য এর থেকে। আমি দেবতনুর কাছে এটা জানবো যে যেমন নাচির একটা কথা বললো যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এগুলো নিয়ে জ্যোতি বলছে ছবি তুলছে, তখন
মানে একটা যে এই রকম জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষোভ যন্ত্রণা ফেটে পড়বে, তার কারণ আমার ভবিষ্যৎ বাংলাদেশ যখন চলছে, আর যখন আমার ভবিষ্যৎ যদি আজকে দেখি ভারত বা পশ্চিমবঙ্গের কোথাও, তো তখন কি এটা মনে হবে? তখন মনে হবে থাক তোর এই ছবি তোলা বা আগে তো এই মানুষগুলোর কি হবে। যাই হোক, সেটা তো একটা বিষয়। রাষ্ট্রপুঞ্জ সেখানে নাকি একটা তার অফিস দপ্তর করেছে, মানবাধিকার রাষ্ট্রপুঞ্জ, বড় বড় হিউম্যান রাইটস, পৃথিবীর কত লেখক কোথাও রয়েছে, অনেক তো নোবেল লরিয়েট রয়েছে। তারা এই ঘটনাগুলো কি দেখছেন না? দেশে বিদেশে কত এরকম অধ্যাপক গবেষক থাকেন, তারা কেউ বলছেন না যে এই রকম একটা লোক এই রকম একটা জায়গায় দেশটাকে নিয়ে এসেছে শান্তির জন্যে, এটা শান্তির নমুনা। তাদের হচ্ছে না। এই এক অদ্ভুত সময় যখন বিবেক স্তব্ধ হয়ে যাচ্ছে, যখন মানুষের এই রকম একটা দুর্গতির চরম, সেখানে দাঁড়িয়ে মিলিটারির, শান্তি বাহিনী মিলিটারি যে আমরা দেখতে পাচ্ছি আর কি, তার ভূমিকা গোপালগঞ্জে দেখেছি। তো আমার কেন জানি না মনে হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জ অফিস মানে করেছে, এই যে ছাত্রদের পিটছে যেভাবে, কি পিটছে এই 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 স্কুল ছাত্র বা সবে কলেজে ফার্স্ট ইয়ার হয়তো পা দিয়েছে, যাদের যেভাবে পিটছে, তারা বলছে, একজনের আমি বাইট শুনছিলাম, দরকার পড়লে আমরা চাঁদা তুলে শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসবো, এই ধরনের কথাগুলো আসছে। সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই বাংলাদেশ কি সত্যি এবার ঘুরে দাঁড়াচ্ছে? যে ঘুরে দাঁড়ানো হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ আজ ঘুরে দাঁড়াচ্ছে, এটা কি বলা যায়? দেখুন সুজিতদা, এর আগেও আমরা যখন অনুষ্ঠান করেছি আমি প্রথম থেকে যে কথাটা আপনাকে বলে এসেছিলাম যে মোহাম্মদ ইউনিসের এই যে সরকার, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইললেজিটিমেট সরকার সেখানে বসে আছে। তারা কিন্তু ইলেকশন জিতে সেখানে আসেনি, তাদেরকে আমেরিকা এবং কিছু বাইরের শক্তির তারা নিয়ে তারা হচ্ছে সেখানে তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। এবং এদের কাছ থেকে আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি আমরা কখনোই আশা করতে পারি না, সেটা আজকে দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে নাচির ভাই যেটা বলছিলেন যে কি বলে প্রেসের ফ্রিডমের কথা, যে প্রেসের কোনো স্বাধীনতা নেই সেখানে প্রেসের স্বাধীনতা কি করে থাকবে সুজিতদা, যেখানে গোটা দেশের সাধারণ মানুষের যে মৌলিক যে অধিকারগুলো সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন, যে হিউম্যান রাইটস থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেখানে কি করে আমরা আশা করি যে সেখানে প্রেসের কোনো স্বাধীনতা থাকবে? ইউনিসের দিন দিন আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি কি করছেন, বাংলাদেশের চায়নার প্রতি ডিপেন্ডেন্সি তিনি হচ্ছেন বাড়িয়ে তুলছেন। দ্বিতীয় জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে সেখানে পুরোপুরিভাবে কিন্তু ব্যাড গভর্নেন্স হচ্ছে চলছে, সেখানে গুড গভর্নেন্সের একটিও বৈশিষ্ট্য আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। তৃতীয় যে জিনিসটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিনা একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, এবং পলিটিক্স অফ ফিয়ার আমরা যেটাকে বলে থাকি, ঠিক আছে, সেখানে ভয়ের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং সেখানে যে মাইনরিটি যারা আছে তাদেরকে বারবার, বিশেষ করে হিন্দু মাইনরিটিদেরকে টার্গেট করা হচ্ছে। আপনি গোপালগঞ্জের কথা বলছিলেন, আমি দর্শকদের মনে করিয়ে দিতে চাইবো, এই গোপালগঞ্জে কিন্তু একসময় হিন্দুরা মেজরিটি ছিল। 1941 সালের সেন্সাস আপনি যদি দেখেন, পরবর্তীকালে 2011 সেন্সাসে কি দেখা যাচ্ছে, 30.18% হিন্দুর পপুলেশন সেখানে ছিল, সেটা 2022 সেন্সাসে নেমে দাঁড়িয়েছে 26.95%। এরপরেও গোপালগঞ্জে কিন্তু সবথেকে বেশি হিন্দুরা হচ্ছে বসবাস করেন, এবং ইচ্ছাকৃতভাবে কিন্তু দেখুন এরা যে অশান্তিটা যে করেছে, এই অশান্তি শুরু কোথা থেকে, এটা শুরু হচ্ছে গোপালগঞ্জ থেকে, যেখানে হচ্ছে হিন্দুদের ওপর কিন্তু অ্যাটাক করা হয়েছে, এবং সেখানে তাদেরকে সবসময় তারা একটা ভীত পরিবেশে তারা সেখানে রয়েছেন, বারবার বলছেন। এবং এতদিন অবধি সেখানে হয়তো একটা আইডেন্টিটি পলিটিক্সও চলছিল, যে হিন্দুরা শুধু ভীত হয়ে আছে শেখ হাসিনা চলে এসছে বলে। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে হিন্দু নয়, প্রত্যেকটি বাংলাদেশি হচ্ছে কিন্তু আজকে হচ্ছে ভীত, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে আপনি দেখুন, সেই দেশে অর্থনৈতিক নিরাপত্তা নেই, সেখানে স্বাস্থ্য নিরাপত্তা নেই, সেখানে খাদ্য নিরাপত্তা নেই, সেখানে হচ্ছে কি বলে রাজনৈতিক কোনো নিরাপত্তা নেই, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং অনেক আগে আমরা কিন্তু এটা বলেছিলাম যে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা মানব নিরাপত্তার সংকট দেখা দেবে, কারণ ইউনিস যেই পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন, এবং সেটাই আজকে কিন্তু ঘটছে। এবং বারবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের যে মানবিক যে মুখ, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের মানুষ যখন ভারতকে এত খারাপভাবে সেখানে আমাদেরকে অপমান করছে, বারবার আমাদের দেশকে অপমান করছে, আমরা দেখেছিলাম যে কিভাবে ভারতের পতাকার উপর দিয়েও তারা হেঁটে গেছে। সেইখানে দাঁড়িয়ে আজকে দেখুন বাংলাদেশ যখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আজকে যখন তাদের মেডিকেল সাপোর্ট দরকার, সেই সাপোর্ট কে প্রোভাইড করছে? ভারত প্রোভাইড করছে। এইখানেই হচ্ছে আমরা বাংলাদেশের থেকে আলাদা, তার কারণ ভারত যে একটা বড় দেশ, এটার থেকে বোঝা যায় আমাদের মনটাও তত বড়, যে সেখানে তারা আমাদেরকে যাই বলুক, আমরা কিন্তু তাদের ক্রাইসিসে, শুধুমাত্র বাংলাদেশ না, আমরা পৃথিবীর যে কোনো দেশের ক্রাইসিসে আমরা দাঁড়াই, আমরা তাদেরকে আমাদের যতটুকু আমরা পারি, আমরা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো আমরা টাকা ঢালতে পারি না, আমাদের হয়তো সেই ক্ষমতা এখনও তৈরি হয়নি,
কিন্তু আমরা আমাদের মতো করে যতটা পারি আমরা কিন্তু আমাদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিয়েছি এবং আমরা আজকেও সেটা কিন্তু করছি বাংলাদেশের জন্য। ভূমিকম্পের সময় ভারতের এই অবশ্যই ভূমিকাটা ছিল। আমরা শত্রু বা মিত্র দেশ বলে ভাবি না। আমরা মানুষের যদি সেখানে মানব নিরাপত্তার যদি সংকট দেখা দেয়, ভারতবর্ষ হচ্ছে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সেখানে কোনো ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র এসেও ঝাঁপিয়ে পড়ে না, সেখানে কি বলে চীনও এসে ঝাঁপিয়ে পড়ে না। তারা ব্যবসা বোঝে, তারা ব্যবসার বাইরে কিছু বোঝে না। কিন্তু যে ভারতের যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন কিন্তু হচ্ছে ভারত বজায় রেখেছে। যে ভারত সব সময় যে আছে আমাদের যে শুধু দক্ষিণ এশিয়াতে বলবো না, পৃথিবীর যে কোনো দেশের ছোট যে দেশগুলো আছে তারা যখন বিশেষ করে আর কি সমস্যার সম্মুখীন হয়, আমরা কিন্তু তাদেরকে সাহায্য করি। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি ফিরে আসি, সেখানে কিন্তু যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে আমার যেটা মনে হয় যেদিকে বাংলাদেশ এগোচ্ছে, সেখানে কিন্তু এই মোহাম্মদ ইউনূসের এই যে ইন্টারিম যে গভর্নমেন্ট, যেটা সম্পূর্ণ ইললেজিটিমেট, সেই গভর্নমেন্ট কিন্তু আর মানুষেরও যেইটুকু যারাও তাদেরকে সাপোর্ট করছিল, বিশেষ করে তারা স্টুডেন্টদের কাছ থেকে একটা কিন্তু বরাবর সাপোর্ট পেয়ে এসেছিল, সেই স্টুডেন্টরা আজকে বুঝে গেছে যে মোহাম্মদ ইউনূস হচ্ছে তাদেরকে ধোকা দিচ্ছে এবং তিনি হচ্ছেন ভুল পথে তাদেরকে চালনা করেছেন, সেটা কিন্তু তারা বুঝে গেছে। নাছিরের কাছে আসবো। নাছির, আমরা এই যে বিষয়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এর সঙ্গে রয়েছেন, তিনি এটা বললেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও। এইরকম একটা জায়গা, একটা বলা হয় যে অগাস্ট মাস আওয়ামী লীগের মাস, কিন্তু গতবার অগাস্ট মাসেই আওয়ামী লীগের পতন হয়েছিল, একটা বড়সড় বিপর্যয় আওয়ামী লীগের ইতিহাসের। এক মানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর, হত্যাকাণ্ডের পর এক মহা বিপর্যয়। এই আগস্ট মাসে কি এই সমস্ত অনাচার, এই যে সমস্ত বাংলাদেশের এই যে নিরাপত্তাহীনতা, এই যে বাংলাদেশ আর কি গোটা হচ্ছে চীনের পক্ষে থাকবে না হচ্ছে আমেরিকার দিকে ঢলে পড়বে, এই যে সমস্ত জায়গায় পুরো দেশটাকে এরকম জিম্মি করে দেওয়া, এই জায়গা থেকে দাঁড়িয়ে কি একটা আমরা কি বলতে পারি যে ইউনূসের পতন কি আসন্ন? এরকম ঘোষণা কি জোর গলা আজকে দাঁড়িয়ে আওয়ামী লীগ বলতে পারবে বা ছাত্রলীগ বলতে পারবে যে অগাস্ট হচ্ছে তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মাস, যে অগাস্ট হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যা ঘটেছিল ৭৫ সালে, সেই অগাস্ট মাসে এর যে ৫ই আগস্টের একটা বড়সড় তারা একটা প্রত্যাঘাত আনতে চলেছে আগামী সময়, এটা কি জোর গলা আজকে দাঁড়িয়ে ছাত্রলীগ বলতে পারবে? জি, অবশ্যই। ধন্যবাদ। যে আমরা যদি লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু খুব বেশি তাকে মিস করতেছে, তার যে উন্নয়ন। আজকে আপনি যদি মেট্রো রেলের দিকে তাকান, আজকে শিক্ষার্থীদেরকে যখন এখানে প্লেন ক্র্যাশ হলো, তখন কিন্তু শিক্ষার্থীদেরকে আজকে এই মেট্রো রেল থাকাতেই দ্রুত করে বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিতে পারেছে। আর এই যে জননেত্রী শেখ হাসিনা, এই যে আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট 500 শয্যা বিশিষ্ট একটি বার্ন ইউনিট করে দিয়েছেন। তাহলে আমরা কি বলতে পারি না জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারাই আজকে অনেক শিক্ষার্থী, অনেক মানুষ তাদের জীবন, এই বিমান ক্র্যাশের পরে তাদের জীবন বেঁচেছে। তাই আমরা বলতে চাই জননেত্রী শেখ হাসিনার আজকে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদ উত্থান হয়েছে এবং যে পরিমাণ ইউনূসের দ্বারা যে পরিমাণ জঙ্গিবাদ উত্থান হয়েছে, ইউনূসের দ্বারা যে পরিমাণ মানুষ অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশের মানুষ ইউনূসকে চায় না, জননেত্রী শেখ হাসিনাকে তারা আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিতে চায়। আর জনগণের দাবির সাথে ঐক্যমত পোষণ করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবেন। এবং আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করি। 5ই আগস্ট আমাদের শোকের মাস, সেই শোকের মাসকে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, শেখ হাসিনার সৈনিকরা শক্তিতে রূপান্তরিত করে, সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমরা সেই ইউনূসের দাঁত ভেঙে দিয়ে এবং ইউনূসের চামচা বাহিনী সহ, ইউনূসের এই কিশোর গ্যাং সমন্বয়ক বাহিনী সহ, এই এনসিবি সহ সবার হাত পা ভেঙে দিয়ে এই আগস্ট মাসে জননেত্রী শেখ হাসিনার একটি বিশাল প্রত্যাবর্তন ঘটবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই বিশেষ আমারও মনে হয় যে এই যে পরিস্থিতি আগামী দিনে রয়েছে, আশ্চর্যজনকভাবে আমরা যদি একটু ভারতের পার্সপেক্টিভে দেখি, যদি ইউনূসে এবং গতকাল যখন ওই যে পুশব্যাক নিয়ে যখন হচ্ছিল, তৌহিদ হাসানের একটা বক্তব্য যে আমরা অনেক কিছু আমাদের জিনিস অ্যাকসেপ্ট করতে হবে আগামী সময়টায়,
এরকম একটা পরিস্থিতি এখন এটা মানে রয়েছে যে কোথাও বাংলাদেশের এই যে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা প্রতিবেশী দেশে ইউনূসের যে শাসনকাল চলছে এবং যেরকম একটা জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এটাকে কোথাও একটা জায়গায় তো এবার একটা বার্তা, অনেক তো বার্তা গেল, সাহায্য থেকে শুরু করে অনেক একটা বার্তা গেল, কোথাও একটা জায়গায় কি যেটা বলে না যে স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, সেই এমন এক ঘা আর কি যা আসতে চলেছে, সেটা সম্পর্কে কি কোনো পূর্বাভাস দেবে? না, দেখুন, পূর্বাভাস দেবে হচ্ছে বাংলাদেশের মানুষ, যারা আজকে ভুক্তভোগী, যারা মনে করছে যে এই ইউনূসের অপশাসনে আমরা রাত্রেবেলা রাস্তায় বেরোতে পারছি না, সন্ধেবেলায় বেরোনোটা আমাদের জন্য নিরাপদ নয়, মহিলাদের জন্য বাংলাদেশ আর নিরাপদ নয়, ভালো স্কুলও নিরাপদ, ভালো স্কুলও নিরাপদ নয়, ভালো আপনার সমাজের আপনার যারা আজকে ভাবুন, মানে ইয়েলো জার্নালিজমের কথা বলা হচ্ছিল, আপনি ভাবতে পারছেন একজন সাংবাদিক, সে সাংবাদিকতা করে বাড়ি ফিরছিল, তাকে মেরে গায়েব করে দিল, মানে তাকে খুঁজেই পর্যন্ত পাওয়া গেল না। হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক, মানে বিরাট বড় সমন্বয়ক, আর সমন্বয়ক নয়, উনি এখন তো এনসিপির নেতা, বিশাল বড় নেতা, তিনি চলে গেলেন গরুর মাংস কেটে বাংলাদেশের ওই সময় টিভিতে যারা হিন্দু কাজ করে তাদেরকেও গরুর মাংস ধরিয়ে দিলেন, সেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়। আজকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি জেলে, একের পর এক মানে বাংলাদেশের হিন্দুদের পরে হিন্দুদেরকে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে, হিন্দু মেয়েদেরকে ছিনিয়ে নিয়ে তাদেরকে অন্য ধর্মে রূপান্তরিত করা হচ্ছে। তো এই দৃশ্যগুলো তো আমরা দেখছি, বাংলাদেশে কেউই নিরাপদ নয়। বেসিক্যালি আপনি এই যা খবর পেলাম, আজকে উনি গাজীপুর থেকে আছেন, গাজীপুরে সম্ভবত আজকেরই ঘটনা, আজকে কি কালকে আগে মানে গতকালকের মানে ঘটনা, সেটা হচ্ছে যে গাজীপুরের শিল্প নগরীতে কিছু শ্রমিক তারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল, ওই সেনাবাহিনীর বুট, যে বুট গোপালগঞ্জে ওই আন্দোলনরত অসহায় বাংলাদেশি মানুষের উপরে আক্রমণ করেছিল, যে বুট, সেই বুট আজকে গাজীপুরের ওই শ্রমিকদের উপরে চালিয়েছে। আজকে গোলাম মোস্তফা ফারুকি, মানে বিখ্যাত ডাইরেক্টর, উনি আজকে একটা কথা বলেছেন, উনি বলেছেন যে উনি বলেছেন যে এই যে শিল্পীরা যেন প্রতিবাদ না করে, যারা শিল্পী ইন্টেলেকচুয়াল তারা তো আজকে প্রতিবাদ করতে শুরু করেছে, ইউনিসের সামনে দাঁড়িয়ে দিয়েছে, না ইউনিসকে বলছে যে রাজা তোমার কাপড় কোথায়, তারা বলতে স্টার্ট করেছে। তখন গোলাম মোস্তফা ফারুকি উনি বলছেন যে না, এইভাবে প্রতিবাদ করা যাবে না। তাহলে গত জুলাই মাসে যখন তারা প্রতিবাদ করেছিল তো সেটাও ভালো, আর আজকে তোমাদের বিরুদ্ধে যখন কথা হচ্ছে সেটা খারাপ। তার কারণ হচ্ছে তোমরা ফ্যাসিস্ট, তোমরা শুনতে চাও না। তোমরা আজকে হাসনাত আবদুল্লাহ সে তো নিজে বলছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যদি এরপরে কোনো ঘটনা ঘটায় বা কোনো রকম যদি আন্দোলন করে, মানে তারা তো লেজিটিমেট আন্দোলন করছে, তারা বলছে যতগুলো লোক মারা গেছে সামনে নিয়ে আসুক, কতজন লোক মারা গেছে সেই তথ্য আমাদের সামনে রাখা। নাছিদ তো বলছে প্রায় 242 এর কথা বলছে বাংলাদেশে, সেটা অফিশিয়াল ফিগার তো আসছে না, অফিশিয়ালি 31 অবধি দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ 31 দাঁড়িয়ে রয়েছে এবং অফিশিয়াল ফিগার আনতে দেওয়া হচ্ছে না। এবার এর জন্য যারা আন্দোলন করছে তাদেরকে হুমকি দিচ্ছে হচ্ছে আপনার এই হাসনাত আবদুল্লাহ এবং ওই শিশু সমন্বয়ক সে বলছে যে যদি এরপরে এরা আন্দোলন করে তাহলে সরকার কঠোরভাবে দমন করবে। তাহলে আপনারা যখন গত জুলাই মাসে যখন আন্দোলন করেছিলেন শেখ হাসিনার, আপনাদের মানে কোট আনকোট আপনাদের মনে হয়েছিল যে শেখ হাসিনা কঠোরভাবে দমন করছে, আজকে সেই ভাষা কোথায় গেল? রাষ্ট্রপুঞ্জ তো ওখানে দপ্তর করেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো এখন মানে ঘটছে, বা সরকার কোনো বিবৃতি দিচ্ছে না, যেটা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও গোপালগঞ্জের ঘটনা বা মিলিটারি এই যে প্রকাশ্যে দিবালোকে যেভাবে বুক দিয়ে পিষছে, এইগুলো আর কি যখন দেখিয়েছে, তারা তো এখন আর রেখে চেপে রাখতে পারবে না। এই যে বেআব্রু হবার পরও আন্তর্জাতিক মহল ইউনূসের উপর কি কোনো ব্যবস্থা নিতে পারে বা কি হওয়া উচিত বলে মনে করো? দেখুন, আন্তর্জাতিক মহল বলতে আপনার কাছে যদি ইউনাইটেড নেশনস হয় তাহলে আমি বলবো ইউনাইটেড নেশনস যে একটা মানে ফেল্ড অর্গানাইজেশন, এটা আমরা সবাই জানি। আজকের দিনে পৃথিবীতে আপনার বিভিন্ন জায়গাতে যুদ্ধ চলছে, ইউনাইটেড নেশন সেটাকে থামাতে পারছে না, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পৃথিবী জুড়ে ঘটছে, তারা কিছু করতে পারছে না এবং সেটা না করতে পারাই স্বাভাবিক, কারণ ওইখানে যে পার্মানেন্ট 5 মেম্বার যারা আছে, যাদের কাছে ভেটো পাওয়ার রয়েছে, সেই সিকিউরিটি কাউন্সিলের রিফর্ম যদি না হয় এইখানে এই অর্গানাইজেশনের কোনো ফিউচার আছে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশের কনটেক্সটে আপনি যেটা বললেন যে সেখানে অবশ্যই আপনি যদি দেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যারা
মানুষ যে রয়েছেন আর কি, তারা কিন্তু এই জিনিসটাকে বারবার তারা কিন্তু কন্ডেম করছেন। এই যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখেছি, সেখানে যে জ্যোতিবাবু বলছিলেন যে মহিলাদের ওপর যে আক্রমণ, শুধু আক্রমণ নয়, মনে হচ্ছে 1971 সালে সেই বাংলাদেশে যখন যে রাজাকার বাহিনী যেভাবে অত্যাচার চালিয়েছিল, সেখানে মহিলাদেরকে রেপ করা হচ্ছে, মহিলারা সন্ধ্যের পরে উনি বললেন বেরোতে পারছে না, মহিলা পুরুষ সবাই। এবং আজকে দেখুন সমাজে প্রত্যেকটা সেকশনের মানুষ কিন্তু এখানে আক্রান্ত। এখানে একমাত্র যে শুধুমাত্র যে হিন্দু মুসলিম এরকম এখানে ধর্ম ভিত্তিতে তারা যে ডিভিসি পলিটিক্স যেটা করছিল আর কি মাঝখানে, এখন এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে যে বাংলাদেশের যে জনগণ, সাধারণ যে জনগণ, তারা আজকে কিন্তু ইউনিস সরকারের বিরুদ্ধে তারা গর্জে উঠছে। তার কারণ তারা বুঝতে পারছে যে মোহাম্মদ ইউনিস কিভাবে গোটা বাংলাদেশকে শেষ করে দিয়েছে এবং সেখানে কিভাবে নৈরাজ্য প্রতিষ্ঠা করেছে। নাছির আপনার কাছে আবার আসছি, তার আগে জনমতে আমি ফোন নেব। কে রয়েছেন? হ্যাঁ, রমজান জমাদার। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, একটু সময় দিয়ে আমার কথাটা শুনুন। আমার 78+ বয়স, আমি কলকাতার মানুষ, আমি এখন পাড়াগাঁয়ে আছি। কিন্তু কথা হচ্ছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মারা যেতে ওই 71 সালে খবর পড়া মানুষটা, এবং তখন মিডিয়ার যুগ ছিল না, কিন্তু আমরা কাজ করি সারা সমাজ, এবং আমরা ওই কষ্টটা জানি। এবার আমরা ভারতীয় কট্টর বাঙালি মুসলমান, আমরা ভারতের যেটা এখনো আমার বয়স হয়ে গেছে, আমি রক্ত দিতে রাজি আছি, মরে যেতে রাজি আছি। কিন্তু উগ্রপন্থী সন্ত্রাসবাদ এবং রাজাকার এবং আমেরিকার দালালি আমরা শুনতে রাজি নয়, কারণ আমাদের ক্ষতি করে গেছে। তখন আমেরিকাও চাইনিজের পক্ষে ছিল, সেটা আমি জানি। এবং 19 পাড়ার টিকিট বিচ্ছিল শট লেগে, এই সেটাও আমার 4 ঘন্টার ডিউটি ছিল। সে অস্ত্র দেখার জন্য ইন্দিরা গান্ধী উৎপাদন করে চলে গেছিল। আমি ওই ওনাদের মালাতে থেকে আমি জীবনহানি হয়ে যাচ্ছিল। ধন্যবাদ রমজান জমাদার আপনাকে। আমি এই নাচি কাছে যাব। আচ্ছা, এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সচিবালয় বা বিভিন্ন জায়গায় যে ছাত্ররা বিক্ষোভ করছে, পুলিশ প্রচণ্ড লাঠি পিটছে, শোনা যাচ্ছে মিলিটারি গুলিও নাকি অনেক জায়গায় চলেছে, এটা কি শুধুমাত্র ঢাকার বেশ কিছু যারা ভালো স্কুলের ছেলে মেয়ে তারাই করছে না, এটা সামগ্রিকভাবে অনেকে এর মধ্যে এখন অংশ নিচ্ছেন? বা অভিভাবকদের কি ভূমিকা এই ক্ষেত্রে রয়েছে, তারা কি পথে নামছেন? অভিভাবকরা, ধন্যবাদ আপনাকে। যে বাংলাদেশের সচিবালয়, তারপর মাইলস্টোন উত্তরার বিভিন্ন রাস্তাঘাট সহ মাইলস্টোন কলেজে যে অবরুদ্ধ, আপনারা জানেন গতকালকে বাংলাদেশের যে অবৈধ সরকারের ইউনিসের সরকারের যে উপদেষ্টা আসিফ নজরুল, সে ওইখানে দীর্ঘক্ষণ, আরেকজন উপদেষ্টা সহ দীর্ঘক্ষণ ওইখানে অবরুদ্ধ ছিলেন, এবং তাকে শিক্ষার্থীরা পদত্যাগের জন্য সর্বোচ্চভাবে বলেছে এই মুহূর্তে ইউনুসের সহ, এবং তার পদত্যাগ তারা চায় যে ইউনুস তুই গদি ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, যে এবং আসিফ নজরুল তুই গদি ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। যে তারা চাচ্ছে যে বাংলাদেশ যেভাবে একটি জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশ যেভাবে আমাদের বিভিন্ন ভাবে বাংলাদেশের, আজকে দেখেন ব্যবসায়িকরা শান্তিতে নেই, আজকে সংখ্যালঘুরা শান্তিতে নেই, শুধু সংখ্যালঘু না, বাংলার মুসলিমরাও বর্তমানে এইদের দ্বারা নির্যাতিত হচ্ছে। এই ধর্মের দোহাই দিয়ে জামাত শিবির, এরা ধর্মের দোহাই দিয়ে এরা মুসলমান সহ এবং হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। যারা আওয়ামী লীগ, যে সাধারণ জনগণ আওয়ামী লীগ করতো, তাদের উপর অত্যাচার চালাচ্ছে। কোনো ছেলে যদি রাজনীতি করে থাকে তাহলে ওই পরিবারের সবাইকে আইন প্রশাসন দিয়ে হয়রানি করছে। আর ছেলে রাজনীতির জন্য বাবাকে গ্রেফতার করছে, বাবা রাজনীতি করার জন্য ছেলেকে গ্রেফতার করছে। তাহলে এইভাবে বাংলার জনগণ আর মেনে নিতে পারে না। আজকে বাংলার বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন অগ্নি সন্ত্রাসের তৈরি করেছে এই জামাত শিবির, বিএনপি এবং এই ইউনুসের মদতপুষ্ট এনসিপি এবং এই জঙ্গিরা। আপনারা, তাই আমরা বলতে পারি যে সাধারণ জনগণ বিরক্ত হয়ে এই ঘটনার পরে, এই প্লেন ক্র্যাশের পরে অভিভাবকরা সহ, এবং প্রথম অবস্থায় ওইখানে যে উত্তর এবং উত্তর আশপাশের এলাকার শিক্ষার্থীরা এবং সচিবালয়ে সেই বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা একত্রিত হয়েছিল। কিন্তু তার পরবর্তী সময় অভিভাবকরা সহ
এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওইখানেরা যারা শিক্ষার্থীরা ছিল তাদের হৃদয়ের আবেগ থেকে ইউনূসের এই পেটুয়া এবং জঙ্গিবাদ উত্থানের বিরুদ্ধে তারা ওইখানে ঐক্য দেওয়ার কারণে তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং বাংলাদেশের মানুষ সাধারণ ছাত্র জনতা এখন ইউনূসের ম্যাক্সিমাম আপনার 70% ছাত্র জনতা থেকে এখন ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। যারা এই সর্বোচ্চ 70% থেকে 80% ইউনূসের বিরুদ্ধে ছিল, আর বাকি কিছু যারা আছে যে ইউনূসের যে সমন্বয়ক বাহিনী এই যে এনসিপি যারা সুবিধা নিয়েছে, ইউনূসের যারা সুবিধা নিয়েছে চামচামি করে তারা এখন তার পক্ষে আছে। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতা এবং অভিভাবকবৃন্দ এবং বাংলাদেশের জনগণ এই বাটপারের পাশে নেই। আমরা দেখে নেব, অনেকে দেখছেন, অনেকে ফোনে যোগদান করতে চাইছেন। একজন কমেন্ট লিখে পাঠিয়েছেন, কমেন্টে একটু চট করে একটু দেখে নিই কি তিনি কমেন্ট করেছেন। ইউনূসের এত পাকিস্তান প্রেম, সিনথিয়া ইসলাম বাংলাদেশ থেকে। ইউনূসের এত পাকিস্তান প্রেম, সত্যি প্রেমে একেবারে পাকিস্তানের প্রেমে ইউনূস গদগদ হয়ে গেছে। অনেকেই এটা বলছেন আর কি, পাকিস্তান তো কোনো সাহায্যই পাঠালো না, পাকিস্তানের সাহায্য দরকার তো কি আমরা যতদূর জানি টেররিস্টদেরকে পাঠাচ্ছে। টেররিস্ট বা আপনার ধরুন যে সেখানে দেখুন না, যদি 2016 সালে আপনি দেখেন বাংলাদেশে জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় ভারত ইসলাম লিখেছেন, সেটা হচ্ছে হোলি আর্টিসান বেকারিতে। হ্যাঁ, হোলি আর্টিসান বেকারিতে আপনার 2016-তে লাস্ট হচ্ছে বড় একটা টেররিজমের ইনসিডেন্ট যেটা বাংলাদেশে ঘটে। তারপরে কিন্তু শেখ হাসিনার সরকার যে জিরো টলারেন্স পলিসি নিয়েছিল, সেখানে কিন্তু তারা খুব সাকসেসফুলি মানে টেরোরিজমের এগেনস্টে তারা কিন্তু খুব সাকসেসফুলি টেরোরিজমকে কিন্তু ইরাডিকেট করেছে। আমি একটু এই পয়েন্টটা থেকে আরেকবার একটু আসবো নাছিরের কাছে। এই হোলি আর্টিসানের যে ঘটনা এত সূক্ষ্মভাবে এবং এমনভাবে ঘটানো ঘটেছিল, এবং তার সাথে যারা এই যে ঘটনাটা, এই ঘটনার পরেই অনেকে বলা বলি করছেন যেভাবে জামাতের লোকজন গিয়ে তৎক্ষণাৎ উদ্ধার কার্যে চলে যায়, বা এই যে ঘটনা, এই যে জঙ্গিবাদের উত্থান, এই উত্থান তো কি আমরা এই সময় কালটাকেই বলবো না? এই হোলি আর্টিসানের যে ঘটনাটা, যে ঘটনাতে অনেকেই হয়েছিল এবং যেটাকে খুব দৃঢ়ভাবে দমন করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, হোলি আর্টিসানের প্রসঙ্গটা, সেই সময় মানে পাকিস্তান কি তখন থেকেই আর কি আইএসআই পাকিস্তান এই যে কম্বিনেশনসটা তখন থেকে কি বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্র হিসাবে তৈরি করতে চাইছিল? গোটা বাংলাদেশের উপর তার যে রাগ, সেই রাগটাকে সে কি চরিতার্থ করার চেষ্টা করতে চাইছিল? কারণ একজন লিগে পাঠিয়েছেন বাংলাদেশ তো কে পাকিস্তান কোনো এই এমতো অবস্থায় কোনো সাহায্য পাঠালো না। ধন্যবাদ আপনাকে। 1971 সালে যখন পাকিস্তান আমাদের কাছে পরাজিত বরণ করেছে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন এই বাংলাদেশের 7 কোটি মানুষ পেয়ে পড়েছিল, আমরা বাঙালিরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে এবং তার আদর্শ ধারণ করে আমরা চলার চেষ্টা করি। আমরা আমাদের বঙ্গবন্ধু একটা জিনিস শিখে গেছে, ধর্ম নিরপেক্ষতা। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একটা সাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করার চেষ্টা করি। এটা বঙ্গবন্ধু যে জিনিসটা শিখে গেছে সেই ধারাবাহিকতা। কিন্তু পাকিস্তান সেই জিনিসটা তাদের মনে যে বা স্বাধীনতার যে বীজ বপন হয়েছিল সেটা সহ্য করতে পারেনি। আমাদের তার জন্য সেই শুরু থেকে পাকিস্তান সেই 1971 সালের পরবর্তী সময় থেকে কিভাবে বাংলাদেশকে খেলায় লিপ্ত ছিল, বারবার সেই 1971 সালেও ভারত থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছিল, এবং এখনো বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে আমরা ভারতকেই জানি। এবং এই পাকিস্তান কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাঙালিদের বন্ধু হতে পারে না। তারা সেই জামাত শিবিরও বাংলাদেশের বন্ধু হতে পারে না, তারা পাকিস্তানের এজেন্ট। সেই পাকিস্তানের এজেন্ট হিসাবে হোলি আর্টিসানে জঙ্গিবাদের উত্থান করার চেষ্টা করেছিল জননেত্রী শেখ হাসিনা। অনেক ধন্যবাদ। সেটাকে শক্তভাবে দমন করেছিল। এটাই সার সত্য, মানে রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে, কোনো ডিপ স্টেটে কারোর বদান্যতায় কেউ এসে আসীন হতে পারে, দন্ত বিকশিত করে একেবারে সে সারাক্ষণ এরকম চাইছে দাও দাও দাও, হ্যাঁ এরকম করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ, যেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা আমি বলবো, সবার কথা তো বলা যাবে না, তারা কিন্তু আজও ভারতকেই বন্ধু বলে মনে করে। এটা কিন্তু একটা বড়, কিন্তু অনেকে বলেন যে ভারতের প্রতিবেশীরা ভারতের প্রতি কতটা সদয় বা কতটা কি,
একটা বড় অংশের বাংলাদেশ বা বিভিন্ন মানুষ জানে যে ভারত আসলে কি। এটা একটা কিন্তু বড় প্রাপ্তি, অন্তত সেই লিগাসিটা আজও রয়েছে, যখন ভারতীয় জনতা পার্টি তার 3rd টার্ম ভারতের শাসন ক্ষমতায় রয়েছে। ইটস আ ভেরি বিগ থিং। না, অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল লাইন আমি বলছি, ভারত কিন্তু পারসিকিউটেড জুসদেরকে আশ্রয় দিয়েছিল, এবং সেই ইসরায়েলের যে সংবিধান, অলিখিত সংবিধান, সেখানে কিন্তু বলা রয়েছে যে থ্যাংক ইউ ইন্ডিয়া, ইউ আর দ্য অনলি কান্ট্রি হোয়ার জিউস হ্যাভ নট বিন পারসিকিউটেড। আমরা দালাই লামাকে আশ্রয় দিয়েছি। দালাই লামা সেই চীনার আগ্রাসনের শিকার হয়েছিলেন, দালাই লামাকে আশ্রয় দিয়েছি। পার্সিয়ানরা, পারস্যরা, আজকে তারা এখানে এসে ব্যবসা করেছে। এই দাদাভাই নওরোজি থেকে শুরু করে তারা কন্ট্রিবিউট করেছে আমাদের স্বাধীনতায়, আমাদের অর্থনীতিতে, আমাদের আপনার হচ্ছে একাডেমিক হিসেবে তারা কন্ট্রিবিউট করেছে। তো সুতরাং আমরা কিন্তু নিপীড়িত, নির্যাতিত পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, আমরা কিন্তু তার পাশে দাঁড়াই। এটা ভারতের প্রিন্সিপাল। তার কারণ আমরা বিশ্বাস করি বসুদেবা কুটুম্বকম, অর্থাৎ জগতের সবাই আমাদের হচ্ছে কুটুম্ব, মানে আত্মীয়। আমরা বাংলাদেশের এই দুর্যোগের সময় যে কোনো মানুষ ভারতবর্ষে যারা গণতন্ত্রে বিশ্বাস আস্থা রাখেন, ইতিহাস জানেন, বা পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই, তারা বড় বেদনার্ত এই সময়টা দেখে। বিশেষ করে বাংলাদেশের এই যে আগামীর বাংলাদেশ, তার প্রতি গভীর একটা শ্রদ্ধাবোধ বাংলার মানুষের আছে। পশ্চিমবঙ্গের মানুষের কথাই আমি বলছি, গভীর শ্রদ্ধাবোধ। এই যে কিশোররা যখন রাস্তায় নেমে যখন তাদের ভাই বোনেদের জন্য যখন জাস্টিস চাইছে, তখন মনে হয় এই বাংলাদেশই হচ্ছে সত্য বাংলাদেশ, এই বাংলাদেশই হচ্ছে আদর্শ বাংলাদেশ, এই বাংলাদেশই হচ্ছে চিরজীবী বাংলাদেশ। আর বাকি ইতিহাস অনেক সময় নানা কৌণিক অবস্থান নেয়, সেই অবস্থানে অনেক এরকমই আসে আর কি। কেউ রিডিকুলাস ডিজাইন নিয়ে, মেটাকুলাস ডিজাইন, মেটাকুলাস ডিজাইনকে রিডিকুলাস ডিজাইনে রূপান্তরিত করে দেবে এই বাংলাদেশের আজকে তরুণ সমাজ, যার শুরুটা মনে হয় যেদিন গোপালগঞ্জ ঘুরে দাঁড়িয়েছিল, একদম হচ্ছে বুক পেতে দাঁড়িয়ে গেছিল হচ্ছে সমানে, একদম পুরো। এবং এরপর মাইলস্টোনের যে দুর্ঘটনা হলে কিছু বলার নেই, তাহলে বলবো যে সংস্কার 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 করে তো 10 মাস চেল্লালেন। তো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে একটু চিন্তাভাবনা করুন, সেখানে বিনিয়োগ আনুন। এফডিআই তো ভালোই চীন থেকে পাওয়া যাচ্ছে, আরও নিয়ে আসুন। আমেরিকা সব থেকে নিয়ে এসে বাংলাদেশের তরুণ সমাজকে কাজ দিন। বিভিন্ন জায়গায় হচ্ছে, তাদেরকে সব দিক থেকে পিষে কী আনন্দ পাচ্ছেন ডক্টর ইউনূস আমি জানি না, আমার বোধ বুদ্ধিতে আসছে না। তাই কারণে প্রত্যেক দিন এই সম্পর্কে আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেবতনু মাঝি, অধ্যাপক জ্যোতি চ্যাটার্জি, দুজন স্টুডিওতে ছিলেন। আর সুদূর বাংলাদেশের ঢাকা পার্শ্ববর্তী গাজীপুর শিল্পাঞ্চল, জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেখানকার ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক নাসির মোড়ল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আজকে এই যে আপডেট এবং সত্য তুলে ধরার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। আপনাদের যারা অনেকেই দেখলেন, যারা রয়েছে টাইমলাইনে থাকবে, অবশ্যই আপনারা দেখে আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ, নমস্কার।